Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের 58তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই শনির রাতের 58তম আয়োজনে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আজকের এই এপিসোডের প্রথম ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম রাইসুল ইসলাম লিওন। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহতে। আর দ্বিতীয় যে ঘটনাটি আমরা পেয়েছি, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন ওমানের মাস্কটে। ওনার নাম মোহাম্মদ আউয়াল ইসলাম নীরব। ওনার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা কিন্তু ঘটনাগুলো শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তারা উৎসাহিত হবেন, তারাও তাদের জানা বা তাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আফনানস বিতে সাবস্ক্রাইব করেছেন কি? না করে থাকলে দ্রুত করে ফেলুন। আমাদের যে ইউটিউব চ্যানেল আরও একটা রয়েছে আফনানস বি, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও কিন্তু প্রতি রবিবার অমীমাংসিত রহস্য প্রচারিত হচ্ছে, আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডেও প্রচারিত হচ্ছে। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের যে প্রথম ঘটনাটি, এই ঘটনাটি এই লিওন ভাই, উনি বলতে পারেন যে ওনার পারিবারিক ঘটনা। তবে এই ঘটনার মেইন ভিকটিম তিনি একজন নারী, তার নাম শারমিন আক্তার হ্যাপি। তো কিভাবে লিওন ভাই ঘটনাটি পেলেন, এই বিষয়টা আমরা ঘটনার শেষ দিকে বলবো। লিওন ভাইয়ের বাড়ি কিন্তু পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে, আর ওনার মামা বাড়ি একই উপজেলা অর্থাৎ পিরোজপুর জেলার সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামে। এই লিওন ভাই উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, নিঃসন্দেহে এটি খুবই শিক্ষামূলক একটি ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনায় যাব, এই ঘটনাটিও শিক্ষামূলক ঘটনা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। তো এই যে হ্যাপি আন্টি, আমি আন্টি বলে সম্বোধন করছি, শারমিন আক্তার হ্যাপি আন্টি, উনি যখন হাই স্কুলে পড়েন, এই 9-10 এরকম একটা সময়, আর সময়কালটা 1996 সালের দিকে এরকম একটা সময়, বা 97 সালের শুরুর দিকের ঘটনা আর কি। তো উনি যখন স্কুলে আসা যাওয়া করতেন, ওনারই আপন মামাতো ভাই, তিনি তাকে পথে ঘাটে বিভিন্ন সময় বিরক্ত করত। এখন বাইরের কেউ না, আপন মামাতো ভাই এভাবে রাস্তাঘাটে তাকে ইভটিজিং করছে। তিনি কি বলতে চান এটা তো এই হ্যাপি আন্টি বুঝতেই পারেন যে তার আসলে কি বলার আছে। উনি এটা পাত্তা দিতেন না। এদিকে অন্যান্য ছেলেরা ডিস্টার্ব করলে যেভাবে প্রতিক্রিয়া দেখানো যায়, ওনার বেলায় তো সেটা দেখানো যাচ্ছে না, যেহেতু আপন মামাতো ভাই। উনি এড়িয়ে চলতেন, আর উনি যত এড়িয়ে চলতেন, এই মামাতো ভাইয়ের উপদ্রবও বারবার ততটাই বেড়ে যাচ্ছিল। একদিন এসে তার পথ আগলে দাঁড়ালেন এবং বললেন যে হ্যাপি, আমি তোকে বিয়ে করতে চাই। ওই দিন এই হ্যাপি আন্টির ভীষণ মেজাজ খারাপ হয়। উনি তখন পায়ের থেকে স্যান্ডেলটা খুলে দেখালেন যে দেখছেন আমার হাতে কি, এটা কিন্তু এখন মুখে মারবো, আবার যদি এরকম করা দেখি, বহুত করছেন আর যেন এরকম আর না দেখি, তাহলে কিন্তু আমি পারিবারিকভাবে সালিশ ডাকতে বাধ্য হব। এতদিন কিন্তু মুখ বুঝেছিলাম, কিছুই বলি নাই। তো এতদিন তো আসলে হ্যাপি আন্টি বিভিন্নভাবে তাকে অ্যাভয়েড করেছেন। এই বিষয়গুলো ওই মামাতো ভাই
স্বাভাবিকভাবেই নিয়েছেন, কিন্তু আজকের এই অপমানটা তার খুবই গায়ে লাগে, খুবই আত্মসম্মানে লাগে। ওই সময় এই মামাতো ভাই হ্যাপি আন্টিকে হুমকি দেন যে তোর এত দেমাগ না, ঠিক আছে আমি দেখব তোর কোথায় বিয়ে হয়, তোর এমন অবস্থা আমি করব তুই দেখবি, চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। এই কথা বলে ওখান থেকে চলে যায়। তো উনিও চিন্তা করলেন যে যেহেতু চরমভাবে তাকে অপমান করেছেন, এই ধরনের রিয়াকশান আসাটাই স্বাভাবিক। এরপর তো হ্যাপি আন্টি বাসায় চলে যান। এর অল্প কয়েকদিন পর থেকেই ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, অসুস্থ, বিছানা ছেড়ে উঠতেই পারেন না। কি একটা সমস্যা! এদিকে ওনার শরীর কাবু হয়ে যেতে থাকে, কি হয়েছে না হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে পরিবারের লোকজন তো চিন্তিত হয়ে পড়েন যে কী ব্যাপার, সুস্থ স্বাভাবিক একটা মেয়ে স্কুলে যায়, হঠাৎ করে এই অবস্থা কেন হলো। এরকম কিন্তু বেশ কয়েকদিন চলতে থাকে। এদিকে হ্যাপি আন্টিও বুঝতে পারেন না সমস্যাটা কি, পরিবারের সদস্যরাও বুঝতে পারে না সমস্যাটা কি। তো এরকম সমস্যা তো হতেই পারে, হঠাৎ করে মানুষের অসুস্থতা হওয়াটা অস্বাভাবিক কিছু না। পরিবারের সদস্যরা অপেক্ষা করছে যে হয়তো বা সেটা দ্রুতই সমাধান হয়ে যাবে। এমনি টুকটাক যে চিকিৎসা আর কি, ঘরোয়া চিকিৎসা, সেটা করে যাচ্ছিলেন। অল্প কয়েকদিন পর, মানে এই সমস্যা শুরু হওয়ার অল্প কয়েকদিন পর, এক দুপুরবেলা একজন ভিক্ষুক আসে। ভিক্ষুক এসে ভিক্ষা চায়। তখন হ্যাপি আন্টি, উনি তো বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না, ওই সময় আবার অন্য লোকজন কাজ করছিল বাড়ির, বিশেষ করে হ্যাপি আন্টির মা। তো তখন হ্যাপি আন্টি কষ্ট করে উঠে একটু চাল নিয়ে ওই ভিক্ষুককে ভিক্ষা দিতে যান। ওই ভিক্ষুক হ্যাপি আন্টির দিকে তাকিয়ে বলছে, মারে তোর তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, তুই কি বুঝতে পারছিস? তখন হ্যাপি আন্টি বলে যে না তো, আমি তো অসুস্থ বেশ কিছুদিন ধরে, আমি তো স্বাভাবিক অসুস্থতা মনে করতেছি, আমি তো বুঝতে পারতেছি না সমস্যাটা কি। বলে তোর মাকে ডাক। তখন এই হ্যাপি আন্টি তার মাকে ডাকে। মা আসার পর বলতেছে যে এই তোমার মেয়ের কি হয়েছে তুমি বুঝতে পারছো? বলে না তো, আমি তো বুঝতে পারতেছি না। তখন উনি বলতেছেন তোমার মেয়েকে তো ভয়ঙ্কর বান মারা হয়েছে, ওর অবস্থা তো খুব খারাপ। তখন এই হ্যাপি আন্টির মা বুঝতে পারে যে আসলেই তো এই বিষয়টা তো মাথায় আসে নাই। তখন পরিবারের সদস্যরা দ্রুত আশপাশ থেকে চলে আসে। ওই যে যিনি ভিক্ষুক, তার কাছে পরিচয় জানতে চান যে আপনি কে, কোত্থেকে আসছেন। তখন ওই ভিক্ষুক বলেন যে আমরা ফকিরি করি, ফকিরি গোছের লোক, মাঝে মাঝে আধ্যাত্মিক সাধনার জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াই, ভিক্ষা করি, এতে আত্ম অহমিকা দূরীভূত হয়। তো এই কারণেই বের হয়েছি, এই এলাকায় আসছি, বিভিন্ন জায়গায় গেলে এই ধরনের সমস্যা চোখে পড়ে, তখন সেটা সমাধানের চেষ্টা করি। তখন ওই হ্যাপি আন্টির মা বলেন যে হ্যাঁ বাবাজি, আপনি এই কাজটা একটু সমাধান করতে পারবেন? তখন উনি বলেন যে আমি চেষ্টা করে দেখতে পারি আল্লাহর ইচ্ছায়। তো তার জন্য 21 টাকা দিতে হবে। 21 টাকা তো আসলে কোনো বিষয় না। তখন আর একটা বিষয় বলেন যে এক্ষুনি আমাকে পানি এনে দাও, কিন্তু কেমন পানি? খালের ঘোলা পানি, খালের যেই অংশে পানি ঘোলা হয়ে আছে, মানে কাদাযুক্ত পানি, ওইটা এনে দিতে হবে কিছুটা। এটা না পাওয়া গেলে উনি বলেছেন চালার পানি। চালার পানি কেমন? কোনো একটা নালা থেকে পানি বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে নালা থেকে একটা পানি যাওয়ার রাস্তা বের হয়ে গেছে, উপর থেকে নিচ দিকে নেমে যাচ্ছে, তো এই রকম পানি লাগবে। যদি ওইটা না পাওয়া যায়, এই পানি। তো এটা গোছানো একদম সহজ কাজ ছিল, কারণ ওনাদের বাড়ির বাইরেই এরকম খালের ঘোলা পানিও ছিল, আবার এই চালার পানিও ছিল। তো ওই সময় চালার পানিটা কাছাকাছি ছিল, তো সাথে সাথে ওই পানিটা নিয়ে আসা হয়। উনি কিছু একটা পড়েন, দোয়া পড়ার পর 3 বার এই হ্যাপি আন্টির শরীরে পানি ছিটা দেন এবং বলেন যে বাকি যে পানিটা আছে মা, তুমি 3 দিন গোসল করবা, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল ওই সময়ের কাজ। উনি তো আল্লাহর রহমতে 3 দিন যখনই গোসল করেছেন, প্রথম দিন থেকে একটু সুস্থতা বোধ করছেন, 3 দিনের মাথায় একদম পুরোপুরি সুস্থ, আবার উনি স্কুলে যাওয়া শুরু করেছেন। এদিকে ঘটনা ঘটছে আর একটা, সেটা হচ্ছে এই হ্যাপি আন্টির তো বান্ধবীরা যারা ছিলেন, তারা জিজ্ঞেস করছে যে কিরে তুই এই কয়েকদিন স্কুলে আসলি না কেন? তখন উনি বান্ধবীদের কাছে খুলে বলছেন যে আমি তো এরকম অসুস্থ হয়ে গেছিলাম, বাসায় একজন ফকির আসছিল, এইভাবে আল্লাহর রহমতে আমি ভালো হয়ে গেছি। আসলে এই বান্ধবীদের ভেতরে ছিল ওই মামাতো ভাইয়ের মানে একটা চর, গুপ্তচর। যখন মামাতো ভাইয়ের কাছে খবর গেছে যে আরে এই হ্যাপি তো ভালো হয়ে গেছে, তখন এই মামাতো ভাইয়ের তো মাথায় বাজ পড়ছে, সর্বনাশ, এত ভালো হয়ে গেছে।
তখন এই মামাতো ভাই কি করেছেন, উনি আর একজন কবিরাজের কাছে গিয়েছেন। সেই কবিরাজ বেশ কিছু জিনিস সংগ্রহ করতে বলে, যেমন হ্যাপি আন্টির মাথার চুল, ওনার ব্যবহৃত কাপড়ের টুকরো, তারপর উনি যেই বালিশে ঘুমান সেই বালিশের তুলা, উনি যেই ঘরে ঘুমান সেই ঘরের মাটি, উঠোনের মাটি, এবং ওই বাড়ির 4 কোণার অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 কোণার মাটি। এইগুলো কিভাবে সংগ্রহ করেছেন এই মামাতো ভাই, কার দিয়ে সংগ্রহ করেছেন, এটা নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু বোঝা যায় যেহেতু তারা তাদের খুব কাছের আত্মীয় ছিলেন, অনায়াসেই ওই বাড়িতে আসা যাওয়া তাদের ছিল, লোক মারফত এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে। এটা মামাতো ভাই কাকে কয় টাকা দিয়ে সংগ্রহ করেছেন এটা জানা যায়নি, বা কিভাবে সংগ্রহ করেছেন জানা যায়। তবে ওই মামাতো ভাই আত্মীয়দের মাধ্যমে, এরপর দেখা যাচ্ছে যে এই হ্যাপি আন্টির বান্ধবীদের মাধ্যমে এই জিনিসগুলো সংগ্রহ করেছেন। এরপর তার উপর ভয়ঙ্কর আবার জাদুটোনা করা হয়। এখন এই জাদুটোনা যখন করা হয়েছে, এটা ছিল আগের থেকেও মারাত্মক। আগেরটা ছিল যে উনি অসুস্থ হয়ে থাকবেন সারা জীবন, বিয়ে শাদী হবে না। কিন্তু এইবার আরও ভয়ঙ্কর একটা ব্যাপার করা হয়, সেটা হচ্ছে যে উনি প্রথমত বিয়ে শাদী করতে পারবেন না, বা বিয়ে শাদী হবে না, যদি হয়ও উনি কখনো মা হতে পারবেন না, আর উনি আধা পাগল হয়েই সারা জীবন কাটিয়ে দেবেন, আর বিভিন্ন ধরনের অসুস্থতা তো থাকবেই। যখন এই কাজটি করা হয়েছে, এর 3 দিনের মাথায় এই হ্যাপি আন্টির মানসিক সমস্যা দেখা দেয়, ওনার আচার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। এদিকে অবস্থা এরকম হয়ে গেছে, বাড়ির সদস্যরা তো বুঝতে পারছে না কী ব্যাপার, আবার কি হয়ে গেল। তখন পাশের বাড়ির এক চাচি, উনি এগিয়ে আসেন এই সমস্যা সমাধানে। উনি এটা দেখে বলেন যে আরে আবার কি, কাল ঘা লাগলো, ঘা মানে আঘাত, আর এই ধরনের জাদুটোনার আঘাত আসলে ওনারা বলেন যে কাল ঘা, যে আবার কি মেয়েটার উপর কাল ঘা লাগলো, তাড়াতাড়ি কোনো কবিরাজকে দেখাও না, ভালো কোনো হুজুরকে দেখাও। তখন এই হ্যাপি আন্টির বাবা, উনি আশেপাশে খোঁজাখুঁজি করেও ভালো কোনো কবিরাজ পান না। এরপর উনি একটা সন্ধান পান, সেটা হচ্ছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবকাঠি বাজার নামে একটা জায়গা রয়েছে। তো ওইখানে একজন হিন্দু সাধক রয়েছে, উনি নাকি কালী সাধক ছিলেন। তার কাছে যাওয়া হয়, তার কাছে যাওয়ার পর উনি কিছুটা সময় নেন, উনি ওনার মতো করে রিচুয়াল করছেন, কিন্তু কোনো তথ্য পান না। তার যত ধরনের পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করার পরও কোনো ধরনের কোনো তথ্য পাচ্ছেন না। এই মেয়েটার কি হয়েছে, কারা করেছে, কি করেছে, কোন ধরনের জাদু করা হয়েছে, কিছুই বুঝতে পারছেন না উনি। এরপর ওই তান্ত্রিক বললেন যে যদি আমার কয়েকটা শর্ত মেনে নেন তাহলে আপনার সাথে আপনাদের বাড়িতে যেতে পারি, যেহেতু আমি কোনো তথ্য পাচ্ছি না। তখন এই হ্যাপি আন্টির বাবা বললেন যে ঠিক আছে, বলেন কি কি শর্ত। তখন উনি বলেন যে আমি আপনাদের ঘরে থাকতে পারবো না, আমাকে উঠোনের এক পাশে তাঁবুর মতো করে একটা সামিয়ানা টানিয়ে দিতে হবে, আমি সেখানে থাকবো, আর খাবার দাবার আপনারা যা দেবেন তা খেতে আমার কোনো সমস্যা নেই, তবে খাবারটা আমার সামনে রাখবেন না, আমার থেকে বেশ দূরে রাখবেন, আমি আমার মতো করে খেয়ে ওই থালাবাটি ধুয়ে আবার ওখানে রাখবো, ওখান থেকে আপনারা নিয়ে যাবেন, কিন্তু আমার কাছে খাবার দিবেন না, আর একজন তুলা রাশির লোক গুছিয়ে রাখবেন। হ্যাপি আন্টির বাবা তো এই শর্তে রাজি হয়ে যান। এরপর ওই তান্ত্রিককে উনি বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর মানে সেই অনুযায়ী সব কিছু করা হয়। তবে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো ওই তুলা রাশির লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনোভাবেই আশেপাশে পাচ্ছিলেন না। তারপর ওই তান্ত্রিক যখন বাসায় ঢুকছেন, ঢোকার পরে উনি বলছেন যে এইবার বুঝছি যে ঘটনাটা কী হয়েছে, কেন আমি কোনো ধরনের কোনো তথ্য সংগ্রহ করতে পারতেছিলাম না। তান্ত্রিক বলেন যে আমার যারা অনুগত জিন ছিল ওরা এই বাড়ির ভিতরে ঢুকতে পারছিল না, কেননা এই বাড়িতে নতুন করে এমন এক জাদু করা হয়েছে, চতুর্দিকে এমন একটা বন্ধনী দেওয়া হয়েছে যে এই বাড়ির কোনো খোঁজ খবর নেওয়া সম্ভব না। আমার জিনেরা কোনোভাবেই এখানে ঢুকতে পারছিল না, এই জন্যই মূলত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, যেহেতু আমি চলে আসছি, এখন এই সমাধান হয়ে যাবে। এদিকে তুলা রাশির লোক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে হ্যাপি আন্টির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। যখন ওই তান্ত্রিক এই বাসায় আসছেন, তারপর থেকে আরও সমস্যা বেড়ে গেছে। তখন এই তান্ত্রিক একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটা ধ্যানে বসেন। ধ্যানে বসার পর উনি একটা সন্ধান দিয়ে যে আপনারা এই কয়েক গ্রাম পরে এই নামে একটা লোক আছে, আমি খবর পেয়েছি, তার কাছে যান, তাকে নিয়ে আসেন, উনি তুলা রাশির লোক। তখন নানা ওই তান্ত্রিকের দেয়া তথ্য অনুযায়ী গিয়ে ওই তুলা রাশির লোককে নিয়ে আসেন। নিয়ে আসার পর তারপর উনি আসনে বসেন। আসনে বসার পর যে জিন হাজির করা হয়েছে বিষয়টা এরকম না, উনি নিজের মতো করেই
কাজ করছিলেন। তারপর ওই তুলা রাশিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ উনি করতে থাকেন। দেখা গেল এই যে হ্যাপি আন্টি, ওনার বালিশের ভেতরে একটা তাবিজ পাওয়া গেল। উনি যেই খাটে থাকেন ওই খাটের নিচের মাটির অংশে একদম ভেতর দিকে তাবিজ পাওয়া গেল। তারপর ওই ঘরের যেই একটা জায়গা, আমরা খাট থেকে নামার পরে তো সামনে একটু জায়গা থাকে দরজার কাছে যাওয়ার আগে, সেখানে মাটি ঘুরে একটা তাবিজ পাওয়া গেল, বাড়ির উঠোনে পাওয়া গেল, বাড়ির চতুর্দিকে পাওয়া গেল। সবগুলো জিনিস তোলা হয়েছে এবং সেগুলোই তান্ত্রিক নষ্ট করে দিয়েছে। তবে সমস্যা বাঁধলো আর একটা, সেটা হচ্ছে এই জাদুগুলো যখন করা হয়েছিল তখন একটা তাবিজ নাকি নদীতে ফেলে দেওয়া হয়েছে, প্রবাহমান নদীতে। যেহেতু পিরোজপুর অঞ্চল, আশপাশে তো অনেক নদী রয়েছে, এই জিনিসটা উদ্ধার করা যাচ্ছে না। তখন তান্ত্রিক একটা কাজ করেন, বেশ বড় সাইজের একটা তরতাজা টাকি মাছ ধরতে বলেন। তো এইটা ধরা কোনো অসুবিধার কাজ ছিল না, অল্প সময়ের মধ্যে সেটা ধরা হয়। ধরার পর তান্ত্রিক কিছু একটা লেখেন, লেখার পর ওই টাকি মাছের মুখের ভিতরে সেটা ঢুকিয়ে দেন। ঢুকিয়ে দেওয়ার পর তান্ত্রিক নিজের হাতে একটা নদীতে ওই টাকি মাছকে ছেড়ে দেন এবং উনি বলে দেন এই টাকি মাছটা নিজেই গিয়ে ওই তাবিজটাকে নষ্ট করে দেবে, সুতরাং চিন্তার আর কোনো কারণ নাই। তো এভাবে তো এই জিনিসটা করা হলো। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ইচ্ছায় এই হ্যাপি আন্টি সুস্থ হতে থাকলেন। তবে ওই তান্ত্রিক একটা কথা বলেছিলেন ওই হ্যাপি আন্টিকে, সেটা হচ্ছে যে মারে, তোমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু কি ক্ষতি হয়েছে এটা আমি এখনই বুঝতে পারছি না, এটা হয়তোবা আরও কিছুদিন পরে বোঝা যাবে, কিন্তু এখন আমি এটা ধরতে পারতেছি না, দেখি আপাতত এই সমস্যার সমাধানটা হোক। তো এরপর আস্তে আস্তে হ্যাপি আন্টি স্বাভাবিক হতে থাকেন। তবে এইখানে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই কাজটা কে করেছে। এটা কিন্তু এই প্রথম যিনি একজন ফকির আসছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছিলেন যে এই কাজটা কে করেছে সেটা কিন্তু এই হ্যাপি মা উনি বলতে পারবে, তার এই বিষয়ে ধারণা আছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি চেপে গিয়েছেন, কারণ উনি একটু চাপা স্বভাবের মহিলা, তো উনি এই বিষয়টা আসলে বাড়াতে চান নাই। এটা বললে অনেক ধরনের সমস্যা তৈরি হবে, আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ঝামেলা তৈরি হবে, এই জন্য উনি এটা বাড়াতে চান নাই। যেহেতু আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে গেছে, এটা এখানেই চাপা থাক। এরপরে যখন এই তান্ত্রিক আসছে তাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। এদিকে তান্ত্রিক বলেন যে এইটা আপনাদের মেয়ে জানে, তবে ও যেহেতু বলতে চাচ্ছে না, আমিও এটা বলবো না, তবে আপনাদের আপন লোকই করেছে। আমি এমন একটা কাজ করে দিব যাতে করে আপনারা বুঝতে পারবেন কাজটা কে করেছে। তখন উনি বলে দেন যে আমি এমন একটা কাজ করে দিলাম যে এই কাজটা করেছে তার শরীরে এমন যন্ত্রণা হবে জামা কাপড় গায়ে রাখতে পারবে না, আর তার মাথার চুল পড়ে যাবে। এই মাথায় চুল আর কোনো দিন গজাবে না। তবে হ্যাঁ, তার জ্বালাপোড়া একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু মাথার চুল আর গজাবে না। সে যেই অপকর্ম করেছে তার পুরোটা জীবন এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। তো উনি যখন এই কাজটা করেছিলেন এর পর দিন থেকেই নাকি ওই মামাতো ভাই শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় আর তার মাথার চুল পড়তে থাকে। 3 দিনের মাথায় তার শরীরের মানে যত লোম আছে মাথার চুল সহ সব পড়ে যায়। তার শরীরে জ্বালাপোড়া একটা সময় ঠিক হয়ে গেল, তার মাথার চুল কিন্তু আর হয়নি। এদিকে কিছুদিন পর ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে তার কি ক্ষতি হয়েছে, এটা কি ধরতে পেরেছেন কিনা। তখন তান্ত্রিক জানান যে হ্যাঁ, ধরতে পেরেছি। তা হলো এই মেয়েটার বিয়ে সহজে হবে না, আর মেয়েটার বিয়ে হলো বাচ্চা সহজে হবে না, তবে এটার একটা সমাধান আছে। তখন উনি বেশ কিছু কাজ করে দিয়েছিলেন এবং ওই হ্যাপি আন্টিকে বলে দিয়েছিলেন যে মা, তুমি বিয়ের পর খুব দ্রুত সন্তানাদি নিবা এবং পর 2টা সন্তান নিবা, 2টোর বেশি তোমার সন্তান হবে না, এটা সম্ভব না। এরপর হ্যাপি আন্টি উনি তো সব কিছু বুঝতে পারলেন। হ্যাপি আন্টি পরবর্তীতে আসলে এই যে যখন মাথার চুল পড়ে গেল তখন উনি বলেছেন যে এই ঘটনা আমি আসলে পারিবারিকভাবে ঝামেলা হোক, আত্মীয় স্বজনদের মধ্যে ঝামেলা হোক, এই বিষয়টা আমি বলতে চাই নাই। পরিবারের সদস্যরা একটু বকাঝকা করছিলেন, কিন্তু এটায় দেখা গেল যে শত্রুতা বাড়তে পারে, সেই চিন্তা করেই তো উনি ভালো মনে করেই বলতে চান নাই। সেটাতেও ওনারা সাধুবাদ জানিয়েছিলেন। তবে সবাই তো বুঝে গেল, আর ওই মামাতো ভাই পরে স্বীকার করেছিল, সে অনুতপ্ত হয়েছিল। এদিকে হ্যাপি আন্টির যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হবার পর প্রায় 4 বছর, 1997 সালে বিয়ে হয়েছে, বিয়ের 4 বছর অতিবাহিত হলেও কোনো সন্তানাদি হচ্ছিল না। এদিকে হ্যাপি আন্টির যিনি হাজব্যান্ড, উনি কিন্তু ওনার মা বাবার একমাত্র সন্তান ছিলেন। এদিকে সন্তানাদি হচ্ছে না, এই সহায় সম্পত্তি যা আছে এর উত্তরসূরি কে হবে এটা নিয়েও তো তার মাথায় একটা চিন্তা ছিল।
তখন আবারও সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে আপনি তো একটুটুকু সমাধান করেছেন, বাকিটা একটু চেষ্টা করেন। তখন তান্ত্রিক আবার একটু কাজ করেন। তখন আল্লাহর রহমতে ওই হ্যাপি আন্টির পরপর 2টা সন্তান হয়, প্রথমে ছেলে তারপরে মেয়ে। হ্যাপি আন্টি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন। আর ওই যে মামাতো ভাই, সেও বিয়ে শাদী করেছে, তবে তার মাথায় কিন্তু একটা চুলও এখনও গজায় নাই, পুরো মাথা টাক। প্রিয় লিসেনার্স, আমি শুরুতে বলেছিলাম যে এই রাইসুল ইসলাম লিওন ভাই উনি ঘটনাটি কিভাবে পেয়েছেন, কার কাছ থেকে সংগ্রহ করেছেন, সেটা এখন আমি বলি। এই যে শারমিন আক্তার হ্যাপি আন্টি, ওনার বড় ছেলেই হচ্ছে এই রাইসুল ইসলাম লিওন ভাই, অর্থাৎ এই হ্যাপি আন্টি হচ্ছে রাইসুল ইসলাম লিওন ভাইয়ের মা। লিওন ভাইয়ের ছোট আর একটা বোন আছে, তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, কোনো সমস্যা নেই। তো এই যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, কখনো যদি দেখা যায় এই ধরনের কোনো সমস্যা হয়েছে, কারোর সাথে ঝগড়াঝাটি হওয়ার পর এই ধরনের সমস্যা হয়েছে, এটাকে স্বাভাবিক অসুস্থতা আমরা ভাববো না, অতি দ্রুত চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব অবশ্যই যারা শরিয়াসম্মতভাবে রুকিয়া করেন তাদের কাছে গিয়ে সমস্যার সমাধান নিতে, এটা স্থায়ী হয়। আর যদি কালো জাদু কাটানোর জন্য কালো জাদুর আশ্রয় নেওয়া হয়, এটা কিন্তু স্থায়ী হয় না, এরও একটা ক্ষতিকর প্রভাব থাকে অধিকাংশ সময়ই আর কি। তো এই পরামর্শই দিব যে আমরা শরিয়াসম্মত রুকিয়া করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি রাইসুল ইসলাম লিওন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য, সেই সাথে আপনার আম্মু হ্যাপি আন্টি, আপনার বাবা, আপনার বোন, সবার জন্য শুভকামনা রইল আপনার ধর ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের শনির রাতের 58তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের এবারে শনি রাতের 58তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এপিসোডের শুরুতেই বলেছিলাম আজকের এপিসোডের ঘটনা দুটি শিক্ষণীয় হবে ইনশাল্লাহ। প্রথম ঘটনাটি তো শুনলাম, নিশ্চয়ই এর থেকে আমরা ভালো কিছু শিখতে পেরেছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, ওনার নাম মোহাম্মদ আওয়াল ইসলাম নীরব। উনি ওমানের মাস্কটে রয়েছেন। ওনার দেশের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের একটি গ্রামে। উনি গ্রামের নামটি বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না, ঘটনাটি শোনার পরই বুঝতে পারবেন। ঘটনাটি মূলত ওনার আপন বোনের সাথে ঘটেছিল। ঘটনাটির সূত্রপাত 2021 সালে। ওনার আপন বোনের বিয়ে হয় ওনাদের গ্রামেরই খুবই কাছাকাছি একটা জায়গায়। তো ওনার বোনের হাজব্যান্ডরা কিন্তু 3 ভাই। এর মধ্যে ওনার বোনের হাজব্যান্ড সবার ছোট, বড় 2জনের বিয়ে হয়েছে। এখন সমস্যা দেখা দিল একটা, সেটা হচ্ছে যখন বিয়েটা দিয়েছে এরপর থেকেই ওই যে বড় যে 2 ভাই, তাদের স্ত্রী, এনারা কিন্তু একটা চক্রান্ত আটতে থাকে। তা হচ্ছে এই যে ছোট ভাই, এই ছোট ভাইয়ের বিয়ে হলো, আসলে এই ছোট ভাইয়ের বিয়েটা হোক এটা ওনারা চান নাই। আর এই না চাবার কারণটাই একটা ভয়ঙ্কর ব্যাপারকে ইঙ্গিত করে। তা হচ্ছে এই ভাইয়ের যদি বিয়ে শাদী হয় তাহলে সম্পত্তি তো ভাগাভাগি হয়ে যাবে। এই ভাইয়ের সন্তানাদি হলে সেখানে সম্পত্তি ভাগাভাগি হলে ওনাদের ভাগে কম পড়ে যাবে। এই চিন্তা থেকে ওনারা ভাবলেন কিভাবে এই লোকের সংসারটাকে নষ্ট করে দেওয়া যায়, যাতে করে সংসার করতে না পারে, পরে যাকেই বিয়ে করুক সংসার যেন না হয়। এখন যে কাজটি করতে হবে, প্রথমে হচ্ছে এই যে নতুন বিয়ে করা বউ, একে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তাড়ানোর জন্য তারা যে খারাপ ব্যবহার শুরু করবে বিষয়টা এরকম না, তারা একটা ডিফারেন্ট ওয়ে বের করে ফেললেন। সেই ওয়ে অনুযায়ী তারা আগাতে থাকলেন। শুরুর দিকে অবশ্য এই নীরব ভাইয়ের বোন কিছুই বুঝতে পারেননি। অল্প কিছুদিন যাবার পর উনি রাতের বেলা ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকতেন। উনি দেখতে পারতেন যে সাপ এসে তাকে জড়িয়ে ধরছে, ভয়ঙ্কর সাপ তার গলা পেঁচিয়ে ধরছে। অজগর সাপ যেভাবে মানুষের শরীর পেঁচিয়ে ধরে হাড়গোড় গুঁড়ো করে ফেলে, মনে হচ্ছে ওইভাবে ভয়ঙ্কর একটা সাপ ওনাকে পেঁচিয়ে ধরে হাড়গোড় গুঁড়ো করে ফেলছে। উনি নড়াচড়া করতে পারছেন না, নিঃশ্বাস নিতে পারছেন না। একটা সময় যখন ওনার ঘুম ভেঙে যেত, উনি দেখতে পেতেন এটা একটা দুঃস্বপ্ন ছিল।
কিন্তু সেটা একবার দুবার হলে ঠিক ছিল, ক্রমাগত এটা হচ্ছিল। নতুন বউ, উনি যে এই বাড়ির কাউকে বলবেন, পরে দেখা গেল এরা বলবে যে এই বউয়ের মানসিক সমস্যা আছে, এই কথা বলে নতুন আর একটা ঝামেলা তৈরি হতে পারে। উনি কিন্তু বিষয়গুলো এড়িয়ে যাচ্ছিলেন। এদিকে উনি ফিল করতেন ওনার সারাদিন কোনো অসুবিধা হয় না, সারাদিন উনি সুস্থ থাকেন, দিব্যি স্বাভাবিক থাকেন। সন্ধ্যা হয়ে গেলেই ওনার শরীরের মধ্যে অস্বস্তি ভর করতে থাকে, মনে হচ্ছে শরীর ভারী হয়ে যাচ্ছে, মেজাজ খিটমিটে হয়ে যাচ্ছে। আর ওনার স্বামীকে দেখার সাথে সাথে ওনার মেজাজ একদম তেলে বেগুনে জ্বলে ওঠে, স্বামীকে একদমই সহ্য করতে পারছেন না। এদিকে ওনার স্ত্রীর এই আচরণগুলো যখন ওনার স্বামী দেখছিলেন, উনিও চিন্তা করেন কী ব্যাপার, এর হঠাৎ এমন হলো কেন, এমন তো হওয়ার কথা ছিল না, উনি তো এমন কোনো আচরণ করেননি যার কারণে ওনার স্ত্রী ওনার সাথে এরকম খারাপ আচরণ করবেন। এদিকে ওনার মাথায় তো চিন্তা ঢুকে গেল, ঘটনাটা কি। এক রাতের ঘটনা, এই নীরব ভাইয়ের বোন উনি ঘুমিয়ে আছে, পাশেই তো ওনার হাজব্যান্ড শুয়ে আছে। তখন রাত আনুমানিক 1টা কি 1:30টা বাজে, বাড়ির সবাই ঘুমে। উনি হঠাৎ করে খেয়াল করেন, বিশেষ করে তখন ঘুম ভেঙে গিয়েছিল কোনো একটা অজানা কারণে, হঠাৎ করে শরীর ভারী হয়ে গিয়েছিল, তো এই কারণে ওনার ঘুমটা ভেঙে গিয়েছিল। তো উনি খেয়াল করেন ওনার ঘরের এক কোণে, ঘরে ডিম লাইট জ্বালানো ছিল, তো ওই ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে ঘরের একটা কোণে মনে হচ্ছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটার হাত পা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে মাথার দিকটা বোঝা যাচ্ছে যে এটা একটা মাথা, আর চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ দুটো লাল টকটকে জল জল করছিল, মনে হচ্ছে চোখের জায়গায় লাইট আছে, লাল লাইট, এই লাল লাইট জ্বলছে। তো উনি এটা দেখার পরই চিৎকার দিয়ে উঠেছেন, লাফ দিয়ে বিছানার উপর উঠে বসেছেন। উনি তো জেগে থেকে এটা দেখেছেন। তো উনি দেখলেন যে ওই চিৎকার দেওয়ার পরও ওই অভাবটা ওই রকমই দাঁড়িয়ে আছে, কিছুটা নড়াচড়া করছে, এটাও বোঝা যাচ্ছে। তখন উনি ওনার হাজব্যান্ডকে ডাক দিলেন, ওনার হাজব্যান্ড উঠলেন। তখন উনি দেখাচ্ছেন, এই দেখো তো ওইখানে কে দাঁড়ানো। ওনার হাজব্যান্ড বলে যে কই, আমি তো কাউকে দেখি না। তখন বলে যে ওই যে দেখো দাঁড়ায় আছে, একটা কালো ছায়ার মতো চোখ জ্বলছে। ওনার হাজব্যান্ড দেখতে পান না। এরপর ওনার হাজব্যান্ড উঠে যখন লাইট জ্বালালেন, তখনও এটা দেখা গেল না, ওখানে কিছুই নাই। তখন ওনার হাজব্যান্ড বললেন, তোমার মনের ভুল হচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। ওই রাতের মতো কিন্তু এ পর্যন্তই ছিল, কিন্তু উনি মাঝে মাঝেই রাতের বেলা এই অবয়বটাকে দেখতে পেলেন। এবার আর স্বপ্ন না, বাস্তবেই। উনি তখন বুঝতে পারলেন যে এখানে এমন কিছু হচ্ছে যা আসলে খুবই অস্বাভাবিক। হঠাৎ করে তো এইরকম কোনো জিনিস দেখার তো কথা না। উনি ওনার হাজব্যান্ডের সাথে বিষয়গুলো যখন শেয়ার করলেন, ওনার হাজব্যান্ড কিন্তু একবারের জন্য বলেন নাই যে আরে ধুর তোমার মানসিক সমস্যা এটা সেটা, এরকম কিছুই বলেন নাই। ওনার হাজব্যান্ডও কিছু একটা টের পেয়েছিলেন, কারণ উনি তো ওনার পরিবারের সদস্যদেরকে চিনতেন যে কে কেমন হতে পারে। উনি একটা বুদ্ধি করেন, তখন উনি করেন কি, ওনার স্ত্রীকে নিয়ে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যান, অর্থাৎ এই যে নীরব ভাইদের বাড়িতে চলে যান। যাওয়ার পর ওনার শ্বশুর শাশুড়িকে সব কথা খুলে বলেন যে এই ঘটনা হচ্ছে, আমি তো আমার বাসায় থেকে কিছু কাজ করতে গেলে তো এরা বুঝে যাবে, আপনারা কিছু একটা করেন। তখন এই নীরব ভাইয়ের বাবা উনি খোঁজ নিতে নিতে একজন ভালো হুজুরকে পেয়ে যান। সেই হুজুরের কাছে ওনারা যান। তো সেই হুজুরের নামটি বলতে পারেননি, ওনাদের বাড়ি থেকে যে খুব বেশি দূরে তা না, 3-4 গ্রাম পরেই আর কি সেই হুজুরের বাড়ি। ওনারা যখন ওখানে গিয়েছেন, দেখা গেল যে ওখানে অনেক মানুষ, বিশাল সিরিয়াল লেগে আছে। আস্তে আস্তে ওনাদের সিরিয়াল আসলো। তো হুজুরের কাছে যাবার পর সব বিষয় যখন খুলে বললেন, তখন ওই হুজুর রুকিয়া শুরু করলেন। রুকিয়া করার অল্প সময়ের মধ্যেই এই নীরব ভাইয়ের বোনের উপরে জিন হাজির হয়ে যায়। হাজির হয়েই তো ওই হুজুরকে গালিগালাজ করতে থাকেন। তখন হুজুর বলেন যে তোকে কে পাঠিয়েছে বল, কেন আসছিস, এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস, ওই মেয়ে কি কোনো ভুল করেছে, অন্যায় করেছে? তখন ওই জিন বলে না, ওই মেয়ে কোনো ভুল করে নাই, অন্যায় করে নাই, আমি নিজের ইচ্ছা আসি নাই, আমাকে আমার ওস্তাদ এখানে আসতে বলেছে, আমাকে চালান দেওয়া হয়েছে। মূলত ওইখানে এমন একটা ব্যাপার আছে যার কারণে আমাকে এখানে চালান দেওয়া হয়েছে, কিন্তু কী ব্যাপার এটা আমি বলবো না। তখন এই কথা শোনার পর হুজুর তো যান ভীষণ রেগে। উনি ওনার পদ্ধতি অনুযায়ী এমন কিছু রুকিয়া করতে থাকেন যাতে করে ওই জিনের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। উনি বলতে থাকেন যে কী কারণে আসছিস খুলে বল, আর কে পাঠাইছে এটাও তোকে বলতে হবে। তখন ওই জিন বলে হ্যাঁ, কী কারণে আসে এটা আমি বলবো, কিন্তু কে পাঠাইছে এটা আমি বলবো না। মানে ঠিক কোন লোকের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখান থেকে পাঠানো হয়েছে। হুজুরও নাসর বান্দা, উনি এটা শুনবেনই। এরপর একটা সময় বলতে থাকে যে এই যে যেই মেয়েটা, এই মেয়ের
যে ভাসুর, তার এই ভাসুরের যে ওয়াইফ, তারপর তার যে যা, সবাই মিলে এই কাজটি করেছে। মূলত এই মেয়েকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলতে হবে। এরপর স্ত্রীর শোকে হয়তো বা এই লোকটাও পাগল হয়ে যাবে, বা পরে যদি আর একটা বিয়েও করে একই রকম কাজ করবে, সে একটা সময় উন্মাদ হয়ে যাবে। তাহলে তো এর সহায় সম্পত্তি, মানে পাগলের তো আর কোনো সহায় সম্পত্তির ভাগাভাগি হবে না, তখন এরাই ভাগযোগ করে নিয়ে নেবে। এইটাই হচ্ছে তাদের ইচ্ছা, আর সেই ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। তখন ওই হুজুর বলে যে তুই কি কি কাজ করছিস সেটা এখন আর তোকে জিজ্ঞেস করবো না, ওটা আমি বের করে নেব। এখন তুই শুধু বল তুই এখান থেকে যাবি কি না, এই মেয়েকে ছেড়ে যাবে কি না। তখন ওই জিনটা বলে আমার যাবার কোনো উপায় নাই, আমি এই কাজ করার জন্যই আসছি, আমার ফেরত যাওয়ার কোনো সুযোগই নেই। তখন ওই হুজুর বলেন ঠিক আছে, তোকে ফেরত যেতে হবে না, তোর যা কাজ করার দরকার আমি করতেছি। এই বলেই ওই জিনটাকে উনি কাচের বোতলে বন্দি করে ফেলেন। এটা কিন্তু সমাধান হলো না। হুজুর বলেন যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে জিনটাকে বন্দি করেছি, সমাধান হয়ে গেছে। না, সমাধান হয় নাই। এই মেয়ের শরীরে এমন কিছু জাদুটোনা করা হয়েছে যার কারণে এই মেয়ের অনেক ক্ষতি হয়েছে। এখন সেই কাজগুলোর সমাধান করতে হবে। প্রথমত, বাড়ির বিভিন্ন জায়গায় নাকি তাবিজ পুঁতে রাখা হয়েছিল। হুজুর বলেন যে ওই বাড়িতে 3টা তাবিজ পুঁতে রাখা হয়েছে। একটা তাবিজ চুলার পাশে গেড়ে রাখা হয়েছে। চুলায় যখন আগুন জ্বালানো হয় তখন ওই তাবিজটাও উত্তপ্ত হয়, আর তখন এই মেয়ের শরীরটা জ্বালাপোড়া অনুভূত হয় শরীরে। সে খুব অস্বস্তি বোধ করতে থাকে, তার স্বামীকে সে সহ্য করতে পারে না। তারপর সে যেখানে ঘুমায় সেই খাটের নিচেও তাবিজ গাড়া আছে, আর ওই উঠানে তাবিজ গাড়া আছে। এই 3টা তাবিজ আছে। হুজুর তখন একটা কাজ করেন, সেটা হচ্ছে যে উনি ওই যারা আসছিলেন আর কি, এই নীরব ভাইয়ের বোন, তার হাজব্যান্ড, তারপর নীরব ভাইয়ের মা বাবা, ওনাদের সবার সামনে ওনার 2 হাতকে উঁচু করে ধরেন, বলেন যে দেখেন তো আমার হাতে কিছু আছে কি না। ওরা বলেন না, কিছু নাই তো। তখন সবার সামনে উনি হাত মুষ্টিবদ্ধ করেন, এরপর চোখ বন্ধ করে কিছু একটা পড়তে থাকেন। এরপরে যখন উনি ওনার 2 হাত খুলেছেন, এক হাতে একটা তাবিজ আর এক হাতে 2টা তাবিজ চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে এই তাবিজের গায়ে মাটি লাগানো আছে, মানে সদ্য মাটির ভিতর থেকে এটা তুলে আনা হয়েছে, ওনার হাতেও মাটি। তখন উনি একটা বিশেষ পদ্ধতিতে রুকিয়া করে ওই তাবিজ 3টা ধ্বংস করে দেন। এরপর উনি বলে দেন যে এখন এই মেয়ের উপর জাদুর কোনো প্রভাব নাই আল্লাহর রহমতে, তবে তার শারীরিক বেশ কিছু অসুবিধা তৈরি হয়েছে। এটা এখন ডাক্তারি চিকিৎসায় ওষুধ টষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে, তবে ভবিষ্যতের জন্য সাবধান থাকতে হবে, কারণ এরা এই কাজ করে যে থেমে যাবে তা কিন্তু না, এরা কিন্তু এটা করতেই থাকবে। সুতরাং সামনে খুব সাবধানে থাকতে হবে। এরপর থেকে আল্লাহর রহমতে ওনারা অনেক সচেতন হয়ে যান এই বিষয়গুলোতে, যাতে করে নতুন করে কোনো কিছু হলেই টের পেয়ে যান। তো এখন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এই যে আমরা আজকের এপিসোডে ঘটনা 2টি শেয়ার করলাম, দেখুন যে দ্বিতীয় যে ঘটনাটা, এটা কিন্তু সম্পত্তির লোভে কাজটি করেছে। কাউকে যদি পাগল বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুবিধা, তার সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়া যায়। পাগল বানানোর বিভিন্ন পদ্ধতি আছে, জাদুটোনা করে পাগল বানানো, তারপর এমন কোনো পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে করে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পাগল হয়ে যায়। পাগল হয়ে গেলে তাকে তো পাগলাগারদে পাঠিয়ে দেওয়া যাবে। একবার যদি পাগলাগারদে পাঠানো যায় আর কোনো খোঁজখবর নেবে না, বছরের পর বছর পার হয়ে যাবে, খোঁজখবর নেবে না। এদিকে সে পাগলদের সাথে থাকতে থাকতে আরও বদ্ধ উন্মাদ হয়ে একটা সময় ওখানেই মারা যাবে। এমন কিন্তু বহু আছে। আপনারা যদি পাবনা মেন্টাল হসপিটালে কখনো যান, একটু খোঁজখবর নেন, দেখবেন যে কত মানুষকে এভাবে ইচ্ছাকৃতভাবে পাগল বানিয়ে পাগলদের সাথে রেখে রেখে একদম সত্যিকারের পাগল বানিয়ে ফেলেছে। সম্পত্তির লোভ সহ বিভিন্ন ধরনের সমস্যার কারণে এরকম কিন্তু হয়েছে। তাছাড়া বিভিন্নভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তো এমনিতেও মানুষ পাগল হয়ে যায়, সেটা তো আছেই। কিন্তু এই চক্রান্তমূলক পাগল তৈরি করা, এটাও কিন্তু বহু নিদর্শন আমরা দেখতে পাই। সুতরাং আমরা সাবধান থাকব, আমাদের আত্মীয় স্বজনদের থেকেও আমরা সতর্ক থাকবো যে কারা এই কাজ করতে পারে, তাদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো। তবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটা কিন্তু একটা কঠিন হাদিস, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। কিন্তু যাদেরকে আমরা ক্ষতিকর মনে করব তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। এটা কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জানাচ্ছি।
আওয়াল ইসলাম নীরব ভাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের লিওন ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। নিঃসন্দেহে আজকের ঘটনা দুটি আমাদের জন্য শিক্ষামূলক ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, ঘটনা দুটি কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আগামীকাল রবিবার আমাদের অমীমাংসিত রহস্যের সিজন 2 ইনশাল্লাহ আমরা আপলোড করব, আর এটা আপনারা দেখতে পাবেন আফনান্সবি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। এই চ্যানেলের লিঙ্কটাও আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে চলে যেতে পারবেন, সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পরিবারের সদস্য যারা এখনও হননি তাদের জন্য বলছি, আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, এই দুটোর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যাওয়ারও অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আগামীকাল আফনান্সবি ইউটিউব চ্যানেলে অমীমাংসিত রহস্যের সিজন 2 এর নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আমাদের এই আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব পরিবার 500,000 অর্থাৎ 500K মাইল ফলক স্পর্শ করবে ইনশাল্লাহ। আমরা এরপর আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই, আর এই পথে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ছিল। আরও সামনে এগিয়ে যেতে গেলে আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আশা এভাবেই সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।